দর্শক স্বাগত সবাইকে। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন এই সময় আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শক, আগামী ৬ জুন সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট প্রস্তাব দেবে সরকার। প্রায় ৮ লাখ কোটি টাকার এই বাজেটে রাজস্ব আয় বাদ দিলে ঘাটতি থাকছে ২.৫ লাখ কোটি টাকার বেশি। অন্যদিকে এরই মধ্যে ২,৬৫,০০০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন করেছে সরকার। চলমান অর্থনৈতিক বাস্তবতায় আসলে আগামী বাজেটটি হচ্ছে বেশ চ্যালেঞ্জিং সরকারের জন্য। দর্শক, আজ আমরা এসব নিয়ে আলোচনা করব। জন্য আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন দুজন অতিথি। আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক, অর্থনীতিবিদ, গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের নির্বাহী পরিচালক ডক্টর এম আবু ইউসুফ। আরও আছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান, বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর জায়েদি সাত্তার। স্বাগত আপনাদের দুজনকেই। দর্শক, এছাড়াও বিষয়ভিত্তিক আলোচনায় অনলাইনেও আমাদের সাথে যোগ দেবেন অতিথিরা। তো আমরা আলোচনায় যাচ্ছি। ডক্টর জায়েদি সাত্তার, আপনার কাছেই শুরুতে আসছি। বাজেটের আগেই খুব বেশি সময় নেই, তো আমরা বাজেটের আলোচনায় এখন দেখছি যে অর্থনীতির যে গত প্রায় ১ থেকে ২ বছর ধরে অর্থনীতি যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছে ঘুরে ফিরে সেগুলোর কথাই আসছে। বিশেষ করে মূল্যস্ফীতির কথা আসছে। আজকেই আমরা দেখছি যে বিবিএস গত মাসের মূল্যস্ফীতির তথ্য দিয়েছে। সেখানে আমরা দেখছি যে ৯.৮-৯% মতো একটি মূল্যস্ফীতি হয়েছে এবং খাদ্য মূল্যস্ফীতি 10% বেশি হয়েছে। এর বাইরেও ঋণের চাপের কথা বলছে, রিজার্ভ নিয়ে আমরা অনেক দিন ধরেই স্ট্রাগল করছি। তো সব মিলে আপনাদের মতে আসলে সরকারের কোন দিকে আগামী অর্থ বছরে নজর দিতে হবে? ধন্যবাদ আপনাকে। এই খুব কম্প্রিহেন্সিভ প্রশ্ন এটা। এখানে এই বাজেটটা বিশেষ করে লক্ষ্য করবেন যে আমাদের যেই চ্যালেঞ্জগুলো গত ১.৫ বছর ২ বছর ধরে আমাদের সামনে ছিল, এইগুলো কিন্তু এই বাজেটে মনে হচ্ছে যে মোকাবেলা হবে। এর আগের বাজেটে আমাদের যে সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু অ্যাড্রেস করা হয়নি। তো এইবারে মূল্যস্ফীতি তো একটা বড় চ্যালেঞ্জ আছে। অন্যদিকে রিজার্ভ লেভেল, এটা নিয়ে রিজার্ভকে স্ট্যাবিলাইজ করার প্রচেষ্টা বলবৎ থাকবে। এবং এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্টে আমরা দেখব যে নতুন পদ্ধতি যেটা চালু হয়েছে সেটা কেমন করছে। তো এছাড়া বাজেটকে সামষ্টিক অর্থনীতিতে যে স্থিতিশীলতার যেটা একটু চলে গেছিল, ওটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্যে এই বাজেট একটা প্রচেষ্টা চলবে। সুতরাং এই বাজেট দেখা যাবে এটার সাইজ, এটার ঘাটতি, এগুলো মিলে কিন্তু যে মুদ্রানীতির যে সংকোচন নীতি যেটা চালু হয়েছে গত ৬ মাস ধরে বলতে হবে, সেটাকে কিন্তু সমর্থন করে সহায়ক হয়ে এই বাজেটটা কার্যকরী হবে। সুতরাং এই বাজেটের ঘাটতি, এই বাজেটের সাইজ, এগুলো আমরা খুব একটা এক্সপ্যানশনারি বাজেট দেখব। এক্সপ্যানশনারি অবশ্যই থাকবে, তবে মডারেটলি এক্সপ্যানশনারি। যে কোনো বাজেটে ঘাটতি থাকলেই সেটা এক্সপ্যানশনারি বলতে হয়। কিন্তু এবার যে এক্সপ্যানশনারি আমরা আশা করছি যে যেখানে 5% টার্গেট করা হতো, জিডিপির 5% ঘাটতি, এইবার আশা করছি মনে হচ্ছে কিছুটা কম হবে। আরও কম হওয়া উচিত ছিল বলে আমরা মনে করি। আমার মনে হয় আলটিমেটলি যে টার্গেট থাকে বাজেট ঘাটতি, সেটা আলটিমেটলি পূরণ হয় না। সুতরাং হয়তো দেখবেন যে 4%ই হলো। 4% হলে এটা মোটামুটি কিন্তু সহনশীল হবে এবং এই যে মুদ্রা যে সংকোচন নীতিটা যেটা চালু হয়েছে ওটার সহায়ক হবে। সেক্ষেত্রে আপনি মুদ্রানীতির কথা বলছেন, মুদ্রানীতির সাথে মনিটারি পলিসি এবং ফিসক্যাল পলিসির সমন্বয়টা আসলে কতটা সম্ভব হবে আগামী অর্থ বছরে? পারফেক্ট কোয়েশ্চেন। এই আমাদের দেশে কিন্তু অনেকে বলেন যে বাংলাদেশ ব্যাংকের তো স্বাধীনতা দরকার, ইন্ডিপেন্ডেন্স হবে, কিন্তু আমাদের মুদ্রানীতি এবং এই ফিসক্যাল পলিসি, এই দুটার কিন্তু সমন্বয়ের প্রচুর প্রয়োজন আছে। কিন্তু কারণ আপনি এই যে বাজেট ঘাটতির সাধারণত 40% যে ফিন্যান্সিং হয় এটা বৈদেশিক ঋণের মাধ্যমে হয়। বাকি 60% কিন্তু দেশীয় লোকালি
ফাইন্যান্সিংটা হয়। এই ফাইন্যান্সিংয়ে কি আছে? একটা ব্যাংক ফাইন্যান্সিং, একটা নন ব্যাংক ফাইন্যান্সিং। এখন ব্যাংক ফাইন্যান্সিংয়ে মানে সরকার তখন বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিতে পারে, অন্যান্য ব্যাংক থেকে ঋণ জোগাড় করতে পারে, আর এই যে পাবলিক থেকেও, যেমন এই যে সঞ্চয়পত্রের মাধ্যমে যে সরকার ঋণ নেয়, এগুলো হয়। কিন্তু এই যে যখন বাংলাদেশ ব্যাংক থেকে সরকার ঋণ নেয় ফাইন্যান্স, তার ঘাটতি, বাজেট ঘাটতি ফাইন্যান্স করার জন্যে, তখন এটা একেবারে সম্পূর্ণ ইনফ্লেশনারি, যেটা একেবারে দিস ইজ লাইক প্রিন্টিং মানি। তো এখন যেরকম মূল্যস্ফীতির অবস্থা, এখন তো প্রায় 2 বছর হয়ে যাচ্ছে এই 10% আমাদের মূল্যস্ফীতি রয়েছে। এটাকে দমন করার জন্যে আমাদেরকে মানে একটা ডিমান্ড ম্যানেজমেন্ট করতে হচ্ছে। ডিমান্ডকে সংকীর্ণ করার যে প্রচেষ্টা চলছে, এবং সেই জন্যে মুদ্রানীতিটা সংকোচন নীতি হিসেবে পালন করা হচ্ছে। এবং এখন এই যে ফিসক্যাল বাজেট ওইটার সহায়ক না হলে আপনার মূল্যস্ফীতিটা কমবে না। এখনও যেই স্ট্র্যাটেজিটা নেওয়া হয়েছে, যেটা IMF-এরও সমর্থন আছে, এই স্ট্র্যাটেজিতে পরিষ্কার দেখা যাচ্ছে যে এই যে মূল্যস্ফীতি কিন্তু আরও 6 মাস 1 বছর লেগে যাবে এটাকে 10 থেকে 7.5-এর মধ্যে আনতে। এইখানে আমি কিন্তু একটা অল্টারনেটিভ, যেটা একেবারে ইউনিকলি বাংলাদেশি একটা প্রস্তাব দিয়ে আসছি, কারণ এই অবস্থাটা অন্য দেশে নাই। সেটা হচ্ছে আমাদের যে উচ্চ শুল্ক রয়েছে, উচ্চ শুল্কের হার রয়েছে, এই যে অবমূল্যায়ন ঘটলো আমাদের আপনার 2022 আপনার জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর থেকে নিয়ে এখন পর্যন্ত 36% কিন্তু অবমূল্যায়ন হয়েছে, ডেপ্রিসিয়েশন হয়েছে। এই 36% ডেপ্রিসিয়েশনটা এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে, এটা আমাদের শুল্ককে 36% বাড়িয়ে দিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের কিচ্ছু করতে হয়নি। যে কাস্টম ডিউটি যেমন 25% আছে, সেই কাস্টম ডিউটি 25%-এর জায়গায় এখন আরও 36% বেড়ে ওটা এখন 32-33% হয়ে গেছে। তো এই যে শুল্ক হারটা হঠাৎ বেড়ে গেল এই অবমূল্যায়নের কারণে, এখানে কিন্তু শুল্ক ছাড় দেওয়ার একটা সুযোগ এসে গেল। আচ্ছা, এই প্রসঙ্গে আমরা আবার পরে আসবো। আমরা একটু ডক্টর এম আবু ইউসুফ, মানে মূল্যস্ফীতির কথাটাই আসলে ঘুরে ফিরে আসছে সাম্প্রতিক সময়ে। তো সেক্ষেত্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা তো সরকার দীর্ঘদিন ধরেই করছে, আমরা যেটি দেখছি। গত বছরের মার্চ থেকে 9%-এর উপরে, কিন্তু এটি কোনোভাবেই নামানো যাচ্ছে না। মানে আপনার স্পেসিফিক পরামর্শ কি থাকবে আসলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আগামী অর্থ বছরে? জি, ধন্যবাদ। আসলে যেহেতু বাজেট নিয়ে আলোচনা করা হচ্ছে, 6 তারিখে নতুন বাজেট আসবে। গত বছরের মতোই এবারও বাজেটের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা সরকার, যেখানে ইনফ্লেশনটাকে কিভাবে কন্ট্রোল করা যায়। জাহিদি স্যার ইতিমধ্যে এক্সপ্লেইন করেছে মনিটারি পলিসি যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, লেটেস্ট যে মনিটারি পলিসি, কন্ট্রাকশনারি পলিসির মাধ্যমে, প্লাস হচ্ছে আপনারা দেখেছেন যে ইন্টারেস্ট রেট যেটা আছে সেটাও মার্কেট বেস করা হয়েছে। মনিটারি পলিসির বিভিন্ন যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো কিন্তু সরকার চেষ্টা করছে যে নানামুখী উদ্যোগ নিয়ে ইনফ্লেশনটাকে কীভাবে কন্ট্রোল করা যায়। অন্যদিকে ফিসক্যাল পলিসিতেও, যেহেতু এই মনিটারি পলিসি আর ফিসক্যাল পলিসি হচ্ছে একটা যে কোনো দেশের একটা ইকোনমির দুটো ভেরি ইম্পর্ট্যান্ট পিলার এই ইয়েতে, ম্যাক্রো ইকোনমির ক্ষেত্রে। তো সেই জায়গাটা দুটোর একটা সমন্বয়, যেটা স্যার বলার চেষ্টা করছিলেন যে দুটোর সমন্বয় দরকার। আমাদের এখানে অনেক সময় আমরা সমন্বয় দেখি না। একটা জায়গায় আমরা অনেক দিন থেকে বলে আসছি যে এই যে আপনি যখন ইনফ্লেশনটাকে টার্গেট করে যেগুলো আমাদের ইম্পোর্টেড প্রোডাক্ট, সেইগুলোকে যদি আমরা ট্যারিফ সমন্বয় করি, তাহলে সেখানে আপনার সরকার যে রেভিনিউটা লস হচ্ছে, কিন্তু অনেক সময় আমরা দেখি যেই কারণে ট্যারিফটা সমন্বয় করা হচ্ছে জনগণের উপকারের জন্য বা জনগণের বেনিফিটের জন্য, কিন্তু বাজারে তার রিফ্লেকশনটা দেখা যায় না। এগুলো হচ্ছে ইম্পোর্টেড গুডের ক্ষেত্রে।
আবার ডোমেস্টিক প্রোডাকশনের ক্ষেত্রেও যে উৎপাদনকারী যে উৎপাদনটা করছে কিন্তু সে দেখা যাচ্ছে যে ফেয়ার প্রাইসটা পাচ্ছে না, কিন্তু এন্ড কনজিউমার হিসেবে যারা আছে তারা কিন্তু ঠিকই বেশি দাম দিয়ে বাজার থেকে সেটা কিনছে। তার মানে এখানে দেখা যাচ্ছে যে মনিটারি পলিসি এবং ফিসকাল পলিসির বাইরেও আসলে আপনি খেয়াল করে থাকবেন প্রায় বাণিজ্য মন্ত্রণালয় থেকে কিছু পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া হয় খুচরা পর্যায়ে। আসলে দামটাকে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স করে হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলে যারা আছে আপনার, সেখানে আড়তদার আছে, ইম্পোর্টার আছে বা পাইকারি যারা করে তারা আছে। এখন আপনাকে খুচরা পর্যায়ে শুধু দাম বেঁধে দেয়া না, কিন্তু এই যে মাঝখানের যে যারা এই মধ্যস্বত্বভোগী যারা আছে তাদেরকেও আসলে এই পুরো সাপ্লাই চেইনের মধ্যে তাদেরকেও কিন্তু মনিটর করার একটা বিষয় আছে। প্লাস হচ্ছে বাজারে যে কেন দাম কমছে না, দেখা যাচ্ছে বাজার ব্যবস্থাপনাটা যেরকম হওয়া উচিত, বাজার সবসময় একটা মনিটরিংয়ের মধ্যে ব্যবস্থাপনার মধ্যে রাখতে হয়। কারণ হচ্ছে আমরা মার্কেট ইকোনমির কথা বলছি, যদিও আমরা বলি মার্কেট ইকোনমিতে গভর্নমেন্টের ইন্টারভেনশন নাই, কিন্তু আসলে গভর্নমেন্টের ইন্টারভেনশন না থাকলেও বাজার যাতে বাজারের মতো করে চলে একটা ফ্যাসিলিটেটরের ভূমিকা কিন্তু পালন করছে। তো সেই দিক থেকে আমি মনে করি আসন্ন বাজেটে এই জায়গাটা থাকা উচিত। তাহলে অগ্রাধিকার ঠিকই থাকবে হয়তো যে মুদ্রাস্ফীতি কমানোর জন্য, কিন্তু এটা কিভাবে করা হবে, কারণ আমরা এর আগের বাজেট বক্তৃতাগুলোতেও কিন্তু আইডেন্টিফাই যে সেক্টরগুলো আছে সেখানে কিন্তু এই ইনফ্লেশনকে কন্ট্রোল করা সেটা কিন্তু আছে, কিন্তু কিভাবে কন্ট্রোল করা হবে, হু আর দ্য স্টেক হোল্ডার্স, আপনি যদি পুরো বিষয়টাকে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ থেকে না দেখেন তাহলে কিন্তু পিসমিল বেসিস যদি দেখতে যাই তাহলে তার এই যে আমরা দেখছি যে আসলে বাস্তবে তার যে রিফ্লেকশনটা সেই রিফ্লেকশনটা কিন্তু আমরা দেখতে পাই না। তো সেই জায়গাটা আমি মনে করি যে বাজেটে একটা হাইলাইট অবশ্যই বাজেটের প্রায়োরিটি থাকবে। প্লাস হচ্ছে এই যে মূল্যস্ফীতির কারণে সাধারণ জনগণের জীবনযাত্রার মানের উপর যে প্রেশারটা পড়ছে, তাদের যাতে ব্যয় কিছুটা হলেও লাঘব করা যায়, তাহলে ওই গরিব মানুষ বা যারা ভালনারেবল তাদের জন্য যে সমস্ত প্রকল্পগুলো আছে, তো যে সমস্ত কর্মসূচিগুলো আছে সেগুলো যেমন খাদ্য বান্ধব কর্মসূচি বা ওএমএস শহরে এগুলোর আওতা বাড়ানো এবং একটা সিস্টেমেটিক ওয়েতে আনা, তাহলে কিন্তু ওই যাদের জন্য এই বেনিফিটটা দেয়া তারা যাতে সেই বেনিফিট। আপনি সামাজিক নিরাপত্তা খাতের কথা বলছেন, আমরা একটু আপনি বাজার ব্যবস্থাপনার কথা বলছিলেন, আমরা একটু ব্যবসায়ীদের বক্তব্য শুনবো। আমাদের সাথে দর্শক অনলাইনে যুক্ত হয়েছেন এফবিসিসিআই এর সিনিয়র সহসভাপতি আমিন হেলালি। জি আমিন হেলালি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে বাজার ব্যবস্থাপনা নিয়ে আসলে অভিযোগ ওঠে, যেহেতু আসলে চড়া দ্রব্য মূল্যই আসলে মূল্যস্ফীতিকে অনেকখানি উস্কে দিচ্ছে আমরা দেখছি। তো সেক্ষেত্রে এই বাজার ব্যবস্থাপনার অভিযোগটা কিন্তু ব্যবসায়ীদের দিকেই আমরা দেখছি বিভিন্ন সময়ে, সিন্ডিকেটের কথা বলা হয়, মধ্যস্বত্বভোগীদের কথা বলা হয়। তো বাজার ব্যবস্থাপনা আসলে আমরা ঠিক করতে পারছি না কেন, মানে আপনাদের আসলে অভিজ্ঞতাটা কি? দেখেন, ধন্যবাদ আমাকে বলার জন্য এনটিভির দর্শক এবং আজকের আমাদের শ্রদ্ধেয় আলোচক বিন্দু সবাইকে ধন্যবাদ। আসলে সেই উনি রাইটলি বলেছেন যে মানে বাজারে আপনার যে বিষয় পিসমিল ভাবে কিন্তু আসলে আমাদের প্রবলেম সলভ করা যাবে না, হলিস্টিক ভাবে চিন্তা করতে হবে। আপনি দেখেন, আমি শুধু একটি কথাই এখানে আপনাকে বলতে চাই যে সেটা হলো যে বাংলাদেশ এখন কি না তৈরি করে। আমরা যা কিছু ব্যবহার্য জিনিস আছে আমরা কিন্তু বিশ্বমানের তৈরি করি। এখন সেই জায়গাগুলোতে এখন আমাকে বিশ্বের সাথে আমি কিভাবে কম্পিটিটিভ হব সেই পলিসিটা কিন্তু আসলে আমি মনে করি দুইটা জায়গায় আমাদের নির্ভর করে। একটি হলো বাংলাদেশ ব্যাংক আর একটি হলো এনবিআর। এই দুটি জায়গা হলো সবচেয়ে মোক্ষম, কারণ আপনার ইনভেস্টমেন্ট করতে হবে, কারণ প্রতি বছর 27 লক্ষ যুবক যুবতী আমার কর্মের জন্য রেডি হচ্ছে, সুতরাং তাদের কর্মসংস্থান করতে হবে। কর্মসংস্থান করতে হলেই বিনিয়োগের বিকল্প কোনো কিছুই নেই, রাস্তা দেখাই দিতে হবে কোথায় কোথায় বিনিয়োগ। এখন আমি কি কৃষিতে বিনিয়োগ করব?
নাকি আমি অন্য জায়গায় করব, কারণ আমাকে খুব ক্যালকুলেটিভ ওয়েতে করতে হবে। একটি ছোট্ট দেশ, আমরা অনেক বেশি সংখ্যক লোক সংখ্যা, আমাদের কিন্তু হোমোজিক্যালি কোনো জায়গায় এগিয়ে গেলে হবে না। কারণ আমাকে ফার্স্টে চিন্তা করতে হবে আমার মানে আমাদের শ্রমঘন আমাদের বিষয়টা চিন্তা করতে হবে। আরেকটি হলো যে যে জিনিসটি আমরা এখানে তৈরি করার পরে যদি আমার ম্যাক্সিমাম র মেটেরিয়ালস দেখা যায় যে আমাদের ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়, সেই জায়গায় কোন জিনিসটাতে ভ্যালু এডিশন বেশি হবে এবং এমপ্লয়মেন্ট বেশি হবে, এই দুইটাকে আমার মাথায় রেখেই কিন্তু আমাদের এনবিআর এর পলিসিগুলো হতে হবে এবং ব্যাংকের পলিসিটা হতে হবে। এখানে দেখেন তিনটা স্তর হয়ে গেছে এখন ব্যবসায়ীদের মধ্যে। ব্যবসায়ীদের একটি হলো স্টার্ট আপ, কটেজ, স্মল, আরেকটা হলো মিডিয়াম, আরেকটা হলো আপনার কর্পোরেট হাউসগুলো, বড়গুলো। আমাদের বড়গুলো একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছে। আমি মনে করি এই যে তিনটা জায়গায় যদি একটা পলিসি হয় তাইলে হবে না, 3 জায়গায় 3 রকম পলিসি করতে হবে। কারণ এই পলিসিগুলোকে আপনার অ্যাডপ্ট করার জন্য যারা এই ব্যবসার সাথে জড়িত আছে তাদের সক্ষমতা লাগবে। এই সক্ষমতা বিবেচনা করেই আমি মনে করি 3 স্তর বিশিষ্ট আমাকে কি বলে ব্যাংকিং এনবিআর পলিসি আমাদের অবশ্যই দরকার। এখানে দেখেন আমাদের আপনি যেই বিষয়টা বললেন যে দামের কথা আসলেই ব্যবসায়ীদের দিকে চোখ আঙ্গুল উঠে, স্বাভাবিক। আমরা তো লাস্ট সেবাটা দিয়ে থাকি, সুতরাং আমাদের কিন্তু পলিসি লেভেলে যে মিস্টেক গুলো আছে সেগুলো কিন্তু আর কোনো কথা হয় না। আপনার নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে যেগুলো আমদানি নির্ভর, তাহলে সেটার উপরে কিভাবে আমার ট্যাক্সেশন হবে সেই বিষয়টাও আমাকে বিবেচনায় আনতে হবে। গত 2টা বছর আমাদের দেখেন ডলারের ডিভ্যালুয়েশন হয়েছে প্রায় 40%, বাট আমাদের তো এই হওয়ার সাথে সাথে শুধু আমার কাস্টমসের ডিউটি বা ইয়েতে কিন্তু কোনো পরিবর্তন আসেনি। সেখানে ধরেন আপনার যে টার্গেট ছিল, আপনার এনবিআর এর নিশ্চয়ই একটা টার্গেট থাকে যে সে কি কত আপনার রেভিনিউ ইনকাম করবে। এখন একটি আইটেমের উপরে যদি আগে 10% বা 20% ডিউটি থাকে, সেই ইয়েটা যখন আপনার ডলার ডিভ্যালুয়েশন হয়েছে, তাহলে সেই 20% গিয়ে কত পার্সেন্ট হয়েছে আপনি এটা চিন্তা করতে পারেন। তাইলে তো পুরাটাই গিয়ে ভোক্তার উপরে। ডলারের যে ডিভ্যালুয়েশন ফলে যে আপনার আমাদের এনবিআর এর স্ট্রাকচারে তো কোনো ট্যাক্স বা কাস্টমস এন্ড আদার্স ওখানে তো কোনো সমন্বয় হয়নি, তাহলে তো দ্রব্যের মূল্য বাড়ছে, এটা আলটিমেটলি তো ভোক্তার গাড়ি গিয়ে পড়ছে, দোষটা কিন্তু ব্যবসায়ীর কাছে আসছে। কিছু জিনিসে যদি আপনার দেখেন ব্ল্যাক শিপ সব জায়গায় আছে। আমি একটা সবসময় কথা বলছি, উই আর নট ইন ফেভার অফ দ্য এনি মিসক্রিয়েন্ট, যারা যারা আপনার ইয়ে করে অনিয়ম করে তাদের পক্ষে আমরা নাই, উইলিংলি যারা করে। আমরা মনে করি যে এটা অনিয়মটা ব্ল্যাক শিপ কিন্তু প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় আছে। সরকারের আইন আছে, আমি মনে করি সেটা কেন তাইলে আইনের প্রয়োগ হয় না সেখানে, যদি সেখানে স্পেসিফিক্যালি আমরা যাদের কাছে, সরকারের কাছে তো সবই তথ্য আছে। কিন্তু আমি যেই কথাটা বলতে চাই, আমাদের 2টা জায়গা, একটা হলো কৃষিতে আমাদের অনেক কাজ করার দরকার আছে। কৃষি পণ্য আমাদের সাপ্লাই চেইনে দেখেন 3,30,00,000 মেট্রিক টন শুধু সবজি উৎপাদন হয় বছরে। আসলে কি তাই আমরা ব্যবহার করতে পারি? এর তো অর্ধেকের বেশি আপনার রাস্তায় চলে যায়। তাইলে কি আমার এগুলা সম্পদ নয়? আমার এই সম্পদটাকে যদি আমরা রাইটলি, এখন আমাদের সময় আসছে এগুলাকে আমার ম্যানেজমেন্ট করার। জি, আপনার কাছে আমরা আবার আসব। আমরা একটু ডক্টর জায়েদ ইসত্তার আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি একটি পলিসির কথা বলছেন। জি, এখানে এই যে উনি অপমূল্যায়নের কথা বলছেন, ওনার হিসাবে 40%, আমাদের হিসাবে 36% কাছাকাছি। এই অবমূল্যায়নের ফলে কিন্তু মূল্যস্ফীতিটা একটা ট্রিগার ছিল। ওই যখন অবমূল্যায়নটা ঘটলো সঙ্গে সঙ্গে কিন্তু মূল্যস্ফীতি বেড়ে গেছিল। এবং আইএমএফ এটার একটা হিসাব করেছে কিন্তু, যেটাকে বলে পাস থ্রু এফেক্ট, এক্সচেঞ্জ রেট ডেপ্রিসিয়েশনের পাস থ্রু এফেক্ট অন ইনফ্লেশন। এবং ওদের হিসাবে দেখা গেল যে 10% ইনফ্লেশনের অলমোস্ট 50% কিন্তু এই পাস থ্রু এফেক্ট, এক্সচেঞ্জ রেট ডেপ্রিসিয়েশনের। সো আমি বলছি যেটা আমাদের যে শুল্ক অবস্থা, সেখানে যদি পাস থ্রু এফেক্ট মানে শুল্ক 36% বেড়ে গেছে এই অবমূল্যায়নের কারণে, তো এইখানে যদি পাস থ্রু এফেক্ট একটা শক মানে ইনফ্লেশনকে বাড়িয়ে দিয়েছে, সেখানে আমরা কিন্তু কিছু করি না, কোনো কাউন্টার মেজার নেওয়া হয়নি। সেখানে যদি একটা নেগেটিভ শক দেওয়া যায়, সেটা হচ্ছে শুল্কটাকে ছাড় দিয়ে। যখন শুল্ক সব 36% বেড়ে গেল, এনবিআরকে কিছু করতে হয়নি,
এনবিআর ইজিলি মানে রেভিনিউ তো ওদের বেড়ে যাবে, কিন্তু আরও বাড়তে পারতো যদি ইম্পোর্ট কন্ট্রোল করা না হতো। কিন্তু এই বছরে কিন্তু ইম্পোর্টটা রিল্যাক্সড হবে, ইম্পোর্ট বাড়বে এবং রেভিনিউ ওনাদের বাড়বে। কিন্তু এই সময় তাহলে একটু ছাড় দেওয়া যেত, 10-15%, মানে ওই যেটা 36% শুল্ক বেড়ে গেছে, উনিও সেটা বলছিলেন, সেখানে 10-15% ছাড় দিলে রেভিনিউ লস আসতো না, কিন্তু একটা নেগেটিভ শক আসতো ইনফ্লেশনে, যেটাকে আমি বলি ডিসইনফ্লেশনারি শক। তো এটাকে আমরা বলতে পারি যেটা মানে কম্পেনসেটিং ডেপ্রিসিয়েশনটা যেটা হয়েছে সেটা কোনো কাউন্টার মেজার নেই, কিন্তু এখন একটা কাউন্টার মেজার নেওয়া যেতে পারে। এটা যদি এনবিআর এবং মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, কমার্স ওনারা ঠিক করেন যে আমরা এই সময় রেভিনিউ কোনো ক্ষতি হবে না এখানে, যেহেতু ইম্পোর্ট বাড়বে, এই আগামী বছরে ইম্পোর্ট অন্তত 5-10% বেড়ে যাবে, যেখানে এখন এই বছর বোধহয় 65, খুব টেনে টুনে $70 বিলিয়ন হতে পারে, আগামী বছর সেটা 75-80 কাছাকাছি চলে যাবে। সো এই একটা পদক্ষেপ নেওয়া যেতে পারে আমার মনে হয়। সেক্ষেত্রে মানে আপনি রাজস্ব বৃদ্ধির কথা বলছিলেন, মানে হ্যাঁ, সেইটা তো আমরা দেখছি যে একটা লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে, আগামী অর্থ বছরেও 4,80,000 কোটি টাকার মতো একটি লক্ষ্য থাকছে। মানে রাজস্ব বাড়াতে তো আমরা আসলে পারছি না, লক্ষ্যমাত্রা প্রতি বছরই আমরা ধরতে পারছি না, আয় ব্যয়ের একটা হিসাব মেলানো হচ্ছে, মানে সেই চ্যালেঞ্জ তো আমাদের সামনে আছেই। IMF এর ঋণের শর্ত আছে, অনেক খাতে এবার ছাড় কমিয়ে আনতে হবে কর ব্যবস্থায়, মানে সেই চ্যালেঞ্জ আসলে সরকার কিভাবে উতরাবে আগামী সেই চ্যালেঞ্জটা অবশ্যই সরকারকে মিট করতে হবে, জাতীয় রাজস্ব বোর্ডকে পদক্ষেপ নিতে হবে। কিন্তু এই রাজস্ব বাড়ানোর যে চ্যালেঞ্জটা, এটা মিট করার জন্য কিন্তু ট্রেড ট্যাক্সে আপনি বাড়াতে পারবেন না, আপনার রিলায়েন্স অন ট্রেড ট্যাক্সটা আসলে কমাতে হবে। সো এই চ্যালেঞ্জের মধ্যে ওই চ্যালেঞ্জটাও আছে, আপনি রাজস্ব বাড়ান ঠিকই, কিন্তু ট্রেড ট্যাক্স আপনি বাড়াতে পারবেন না। ওখানে বর্তমানে 26% এনবিআর এর ট্যাক্স রেভিনিউ কিন্তু কাস্টমস থেকে, মানে ট্রেড ট্যাক্সগুলো থেকে আসে। সেখানে কিন্তু অন্যান্য যেমন থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম, এদের কিন্তু 3% রেভিনিউ আসে ওই ট্রেড ট্যাক্স থেকে। সো ট্রেড ট্যাক্স ইজ এ ভেরি ডিস্টর্শনারি ট্যাক্স, মানে বাজারে অনেক ডিস্টর্শন ক্রিয়েট করে। সো আমাদের মানে ট্যাক্সের যে স্ট্র্যাটেজিগুলো, ওগুলো ডিরেক্ট ট্যাক্সে, মানে কর্পোরেট অ্যান্ড পার্সোনাল ইনকাম ট্যাক্সে যেতে হবে, ভ্যাটে যেতে হবে, ট্রেড ট্যাক্সটাকে আপনাকে একটু ছাড় দিতে হবে, যেটা হচ্ছে আলটিমেট স্ট্র্যাটেজি। জি, ডক্টর আবু ইউসুফ, মানে রাজস্ব বৃদ্ধির ক্ষেত্রে তো অনেক চ্যালেঞ্জ আমরা বিভিন্ন সময় শুনে আসছি, তো এর মধ্যে সংস্কারেরও একটা বিষয় চলে আসছে। তো সংস্কার বা আধুনিকায়ন, মানে এই জায়গাগুলোতে আমরা অগ্রগতি করতে পারছি না কেন, আপনার কি মনে হয়? আসলে রাজস্ব আদায় কিন্তু বাড়ছে। আপনি দেখেন 2009-10 সালে আমাদের বাজেট ছিল 1,10,000 কোটি টাকার বাজেট, তো সেখান থেকে এখন 8 লাখ কোটি টাকার বাজেট। কিন্তু এই যে রাজস্ব আয় যেটা সরকারের, সেটাও কিন্তু বাড়ছে অ্যাবসলিউট নাম্বারে। হয়তো যখন আমরা এটাকে জিডিপির কনটেক্সট করছি তখন সেটা হয়তো ভিন্ন করছে, কিন্তু এই যে কন্টিনিউয়াসলি সেটা কিন্তু আপনার আছে। এখন আমাদের যেই পরিমাণ রিসোর্স আছে, এই যে স্যার বলছিলেন যে ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স, আমরা এখনও কিন্তু ইনডিরেক্ট ট্যাক্সের উপর নির্ভরশীল। প্রায় 65-70% আমাদের চলে আসে ইনডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্স অ্যারাউন্ড 30-35%-এর মতো। কিন্তু হওয়াটা উচিত উল্টা, যে ডিরেক্ট ট্যাক্স হবে 65-70, ইনডিরেক্ট ট্যাক্স হবে তখন কিন্তু এই যে ইম্পোর্টের উপর ডিউটি, এখন তো সরকার যেহেতু ডিরেক্ট ট্যাক্স থেকে আমাদের কম আসছে, রিসোর্স মোবিলাইজ কম হচ্ছে, মানে আপনাদের কি মনে হয়, মানে কেন আমরা ডিরেক্ট ট্যাক্স বাড়াতে পারছি না? এইটা বাড়ানোর আছে। আপনি দেখেন যে পরিমাণ টিন দাঁড়িয়ে আছে এখন, এই বছর তো আমরা দেখলাম 1 কোটির উপরে রিটার্ন দেয়। নভেম্বরে আমরা দেখব যে এর মধ্যে রিটার্ন আসলে কতজন দিচ্ছে। এখন রিটার্ন যদি যারা না দেয়, তাহলে তাদেরকে আবার এই যে ট্র্যাকিং করা, ফলো আপ করা, সেই জায়গাটা আমি জানি না এনবিআর কতটুকু করছে। যে আপনার টিন নাম্বার আছে, আপনি কেন দিচ্ছেন না, সেটা তো তার রিটার্নটা জমা দেওয়া উচিত। তো সেই জায়গাটা। আরেকটা হলো যে আমরা যে পোটেনশিয়াল যেটা ট্যাক্স নেট
বাড়িয়ে আমরা যদি রেভিনিউ মোবিলাইজ করতে পারি, আমার মনে হয় এখনকার যে আমাদের যে রেভিনিউ আছে এটার কয়েক গুণ বাড়ানো সম্ভব। যারা পোটেনশিয়াল, কারণ মানুষের হাতে, অনেক মানুষের হাতে কিন্তু টাকা আছে, কিন্তু সে হয়তো ব্যাংকিংয়ের সাথে রিলেটেড না, সে হয়তো মানে ইনফর্মালি সে অনেক ধরনের বিজনেস করে, তাহলে সেই জায়গাটা আমাদের আসলে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে যে তাদেরকে কিভাবে ট্যাক্স নেটের মধ্যে নিয়ে আসা যায়। এখন সরকারের একটা প্রবণতা আমরা দেখি, যারা ট্যাক্স দেয় তাদের উপর বার্ডেনটা দেয়া, আর যারা ট্যাক্স দেয় না তাদেরকে কিভাবে নিয়ে আসা যায় সেটা একটা জিনিস করতে হবে। আরেকটা হলো এই যে আপনি রেভিনিউ মোবিলাইজেশনের কথা বলছেন, আপনি দেখেন, আপনি এই যে এখন আমি যদি একটা গাড়ির ফিটনেস ঠিক করতে যাই, তাহলে দেখবেন আমার যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এটা ইন্টারঅপারেবল, বিআরটিএ, এনবিআর। এখন দেখেন সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স আছে, এরকম আছে প্রায় 3 কোটির মতো, তাহলে এই যে 3 লাখের মতো, এখন 3 লক্ষ এদেরকে আমরা কিভাবে নিয়ে আসতে পারি যে এই 27 লক্ষ। এটাও যদি আমরা তাদেরকে যদি আদায় করতে পারি, বা যেই সংখ্যাটা আছে তাদেরকে যদি আমরা ট্যাক্সের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে করতে হবে কি সিটি কর্পোরেশনের সাথে এনবিআর এর যে ইন্টারঅপারেবিলিটি সেই জায়গাটা আনতে হবে। তাহলে আপনি ডিজিটাল বাংলাদেশের কথা বলছেন, আমরা এই যে দেখেন আইবাস প্লাস প্লাসের মাধ্যমে বিরাট একটা মানে অনেক বড় ধরনের একটা রিফর্ম হয়েছে কিন্তু ফিনান্সিয়াল এই যে ম্যানেজমেন্টের ক্ষেত্রে। তো এরকম যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমরা এই যে মনে করেন হোল্ডিং ট্যাক্স নাম্বার যত মানে সুযোগ আছে অনেক, তাদেরকে মানে সঠিক পরিকল্পনাটা আমরা ধরেন দরকার। অনেক দিন থেকে শুনে আসছি যে সরকার মানে জনগণ ভ্যাট দিচ্ছে কিন্তু সরকার সেই ভ্যাট পায় না, এটাকে আনার জন্য আমরা ইলেকট্রনিক ফিসকাল ডিভাইসের কথা শুনে আসছি, কিন্তু সেই ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস এটা নাকি 7 লাখ পয়েন্ট নাকি আইডেন্টিফাই করা হয়েছে, কিন্তু সেটা এখনো 10,000 বেশি কিন্তু আমরা দিতে পারি। আমরা একটু ব্যবসায়ীদের অভিজ্ঞতাটা শুনে আসি। আমিন হেলালি, আপনি যদি একটু বলতেন আসলে কর ব্যবস্থায় আপনাদের অভিজ্ঞতাটা কি, আর সামনে বাজেট, সেক্ষেত্রে আগামী অর্থ বছরে আসলে মানে কেমন কর ব্যবস্থা আপনারা প্রত্যাশা করেন? ধন্যবাদ। দেখেন, আমি সিম্পল বলি, আমরা কিন্তু মনে করি যে সম্পদ মানে একটা ট্যাক্স নেটের আওতায় সবাইকে যদি নিয়ে আসা হয়, সবার উপরে কিন্তু আপনার প্রেশারটা কমবে এবং ওইখানেই কিন্তু আমাদের মুদ্রাস্ফীতি অনেকটা রিডিউস হয়ে আসবে। সেখানে দেখেন আমাদের আমরা বললাম যে সম্পদ কর দিয়ে সবাই যারা যারা দিতে চায়, পিছনের কোনো কথা আমরা তাদের টানা হবে না, আমাদেরকে এখনই আপনার সেটার উপরে হিসাব দিয়ে আজকে যদি দেওয়া হয় এবং সেটা ভবিষ্যতে আর কখনো এটা অডিট হবে না বা কিছু হবে না। এবং তাইলে কি হলো, তাইলে তো তার যে লুকায়িত সম্পদটা আছে সে দিয়ে তাইলে আজকে থেকে সে অনবোর্ড হলো, তাহলে নেক্সট ইয়ারও তো আমরা পাচ্ছি। সেই জায়গায় আমি মনে করি যে কাজ করতে হবে। এখন দেখেন এই সুযোগে, এটা কিন্তু প্রজ্ঞাপন নাই, কিন্তু আমাদের অনারেবল চেয়ারম্যান এনবিআর উনি কিন্তু মৌখিকভাবে একটা নির্দেশ দিয়েছে, নিম্ন লেভেলে যারা কালেকশন করে তারা কিন্তু আবার বুদ্ধি দেয়, আপনি এটা দিচ্ছেন তো আগামী বছর কিন্তু আপনারা এটার 50 লাখ টাকা দিতে হবে। এটার জন্য আমরা কিন্তু পরে কতদিন থেকে মনে করেন আপনারা এই ট্রাক ব্যবহার করেন সেটা আমরা বের করে নিয়ে এসে আমরা নিব, তো এই তখন তো ভয় পেয়ে যায়। আমি মনে করি যে শুনেন, চুরি খালি সবাইকে চোর মনে করলে হবে না, চুরি করতে করতে বাংলাদেশের অর্থনীতি এখানে। এখন আমি মনে করি দেশের যে আপনার প্রান্তিক লেভেলে যে আমাদের ব্যবসায়ীদের যারা কিছু ফাঁকি ঝুঁকি যে এখানে মারছে, সেই জায়গাটা আগে তো তাকে অনবোর্ড করতে হবে। এখন ঘরের সামনে যদি আপনি পাহারা বসায় দেন তাহলে তো বিনিয়োগই বন্ধ, সে তো ঘর থেকে বেরোচ্ছে না, তাহলে কেউ টাকা পাবে না। আমি মনে করি এই মানে আপনার এই যে এই ইলেকট্রিক কি বলে আপনার মেশিন, যেটা আপনার ইয়ের জন্য কি বলে টাকা সেটা হলো আপনার যেটা নির্ধারণ করা হয়েছে মাত্র 10,000-এর মতো হয়তো বিলি হয়েছে। তো এটা ধরেন একটি মার্কেটে দোকান আছে মনে করেন 100টা, যদি 10 জনকে দেওয়া হয় তাহলে তো আনইভেন হয়ে গেল, এখানে একটা প্যানিক সৃষ্টি হলো। আমি মনে করি একটা একটা করে ধরা উচিত এবং এটা ফাইনাল করা উচিত। অনলাইন তো করাই দরকার। আর মোর ওভার এখন আমি মনে করি আপনি আমাদের কি বলে এখন শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম একটা প্ল্যান করা উচিত, কারণ বাংলাদেশের অর্থনীতি এখন প্রায় $500 ট্রিলিয়ন। এখানে তো আপনি দেখেন আমাদের 7%-এর নিচে হলো আমাদের ইনকাম। আর বাংলাদেশের অর্থনীতি যদি খারাপ হতো, যেই অবস্থা আমাদের মানে গত 3 বছর ধরে চলছে, আমরা কিন্তু হাউকাউ করছি ঠিকই, কিন্তু কেউ এখনো
আপনার কিন্তু আমরা প্রপার্টিতে এখনো যাইনি। সেই জায়গাটা আমি মনে করছি যে সেই ইনফর্মাল যে ইকোনমিটা, এই যে একটু আগে বললেন, যেটা আপনার সারফেসে নেই, কোনো হিসাবে নেই, ব্যাংকে নেই, কোনো জায়গায় নেই, তার মানে এত বড় সেটা, তো সেটাকে কিভাবে আমরা সারফেসে নিয়ে আসবো, সেটাই হলো মূল আমি মনে করি চ্যালেঞ্জ। এবং আমরা বুঝতে পেরেছি, আমরা আরেকটা আমাদের এনবিআর দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমি মনে করি উনি ওনার প্রতি মাননীয় প্রধানমন্ত্রী, দেশের রাষ্ট্র সবাই আস্থা রেখেছেন। আমি মনে করি উনি একটু সৃজনশীল চিন্তা ভাবনা করলে ইনভেস্টমেন্টের আমার দুয়ারটা খুলে যেত। আমরা কথা বলছি আগামী 2024-25 অর্থ বছরের বাজেট নিয়ে। তো আমরা আবার আলোচনায় ফিরছি। ডক্টর জায়েদ ইসাত্তার, আমরা দেখছি যে ঋণের চাপ আমাদের বাড়ছে, বিশেষ করে সুদ পরিশোধের, এবং আগামী অর্থ বছরেও ধারণা করা হচ্ছে 1,30,000 কোটি টাকার মতো একটা, মানে 1,00,000 কোটি টাকার মতো একটা অ্যামাউন্ট আমাদের সেজন্য রাখতে হচ্ছে। তো এই যে ঋণের চাপ বাড়ছে, মানে এর মধ্যে আবার ঘাটতি অর্থায়নেও আমাদের এই অর্থ বছরের মতো আগামী অর্থ বছরেও ঋণ করতে হচ্ছে। মানে এই জায়গাটায় আসলে সরকারের এই আর্থিক ব্যবস্থাপনাটা আসলে কেমন হওয়া উচিত আগামী অর্থ বছরে? হ্যাঁ, এই বিষয়ে নিশ্চয়ই কিছু বলার আছে, কিছু বলার দরকার আছে, কিন্তু জিনিসটা একটু ভালো করে খতিয়ে দেখার দরকার আছে। আমাদের এই যে ঋণের অবস্থা, বা বিশেষ করে সরকারি ঋণ, পাবলিক ডেট যেটা আছে, এটার কিন্তু আপনার একটা হচ্ছে এক্সটার্নাল ডেট, বৈদেশিক যেটা আমরা ঋণ নিয়ে থাকি, আরেকটা হচ্ছে ডোমেস্টিক ডেট। বৈদেশিক ডেটটা এখন মানে ডোমেস্টিক ডেটের চেয়ে একটু কম, যে এটা এখন ধরেন টোটাল স্টক অফ ডেট তো হচ্ছে $80 বিলিয়ন, মানে আমাদের জাতীয় উৎপাদের 17.5%। এটা খুব বেশি না, এটা থ্রেশহোল্ড যেটা আছে তার চেয়ে অনেক কম, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে ডেট সার্ভিসিং, বিশেষ করে বৈদেশিক ঋণ যেগুলো আমরা ডেট সার্ভিসিং করি, এটার পরিমাণ খুব বেশি না। আমরা ডেট সার্ভিসিং $3.5 বিলিয়ন থেকে $4 বিলিয়ন মতো এখন হচ্ছে, এবং কিন্তু আমাদের বৈদেশিক মানে ফরেন এক্সচেঞ্জ আর্নিংয়ের মাত্র 4% আমাদের ডেট সার্ভিসিং হচ্ছে। এখন আপনি যেটা মানে টাকার অঙ্কটা যেটা দিলেন, সেটা হচ্ছে বাজেটে অবশ্য ওই ডেট সার্ভিসিং করতে হলে তো টাকার ব্যবস্থা করতে হয়। এক্সটার্নাল ডেটের সার্ভিসিংও লাগে, ডোমেস্টিক ডেটেরও সার্ভিসিং লাগে, টাকা ব্যবস্থা করতে, এবং সেই টাকার পরিমাণটা বাড়ছে। আর ওর মধ্যে ইন্টারেস্ট কস্টটা ক্রমশই বেড়ে চলেছে। কিন্তু ইন্টারেস্ট কস্টটা আপনি দেখবেন যে বৈদেশিক ঋণের ইন্টারেস্ট কস্টটা খুবই কম, খুবই অল্প। অভ্যন্তরীণটাই বেশি, আভ্যন্তরীণ ঋণটা কস্টলি সরকারের জন্য, এবং প্রতি বছর এখন তো দেখা যাচ্ছে, লেটেস্ট আমি দেখলাম যে 22%, টোটাল রেভিনিউর 22% আপনার ইয়েতে চলে যাচ্ছে, ডেট সার্ভিসিংয়ে চলে যাচ্ছে। কিন্তু ডোমেস্টিক ডেটটাই মোর এক্সপেন্সিভ। বৈদেশিক ডেটে আমরা অবস্থা কিন্তু আমাদের সহনীয় আছে, এবং আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের যে ডেট সাস্টেইনেবিলিটি অ্যানালিসিস করে প্রত্যেক বছরে, তারা লেটেস্ট ইয়েতে বলেছে, অ্যাসেসমেন্টে বলছে বাংলাদেশের ডেট ক্যারিং ক্যাপাসিটি ইজ মিডিয়াম, এবং ডেট রিস্কের দের ইজ ভেরি লো রিস্ক অফ ডেট ডিস্ট্রেস। সুতরাং যত অ্যালার্ম সৃষ্টি হচ্ছে যে বাংলাদেশের মানে ঋণ একেবারে অসহনীয়, এরকম কিছুই না। তো সেটাই ঋণের ব্যাপারটা, তাহলে ওখানে আমি রাখি। এখন বলি যেটা হচ্ছে আমাদের যে আন্তর্জাতিক বাণিজ্যের যে লেনদেনের যে হিসাবটা, ব্যালেন্স অফ পেমেন্টস, এখানে আমাদের সামনে কিছু চ্যালেঞ্জ আছে যেটা মোকাবেলা করার প্রয়োজন আছে দুটি জায়গায়। একটা তো হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভসের যে লেভেল এসছে, আমরা এখন এক্সচেঞ্জ রেট ফ্লেক্সিবিলিটিতে গেছি। এক্সচেঞ্জ রেট ফ্লেক্সিবিলিটিটা প্রয়োজন হচ্ছে আপনার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভকে স্ট্যাবিলাইজ করার জন্যে। আমাদের যেখানে রিজার্ভ ছিল প্রায় 6-7 মাসের ইম্পোর্ট কাভার হতো, তাতে যখন $40 বিলিয়ন রিজার্ভ ছিল, এখন রিজার্ভটা এসে দাঁড়িয়েছে আইএমএফের যে নতুন হিসাব যেটা আছে, ব্যালেন্স অফ পেমেন্টস ম্যানুয়াল 6, ওতে $18.7 বিলিয়ন বলছে আমাদের রিজার্ভ আছে, এবং সেটা 3 মাসের ইম্পোর্ট কাভার, 3-3.5 মাসের। 3-3.5 মাসের ইম্পোর্ট কাভার
ইজ দ্য বেয়ার মিনিমাম রিকোয়ার্ড। এটা একটা একেবারে ফেলে দেওয়ার মতো কিছু না, কিন্তু মোর কমফোর্টেবল রেঞ্জ হচ্ছে আমাদেরকে 5-6 মাসের ইম্পোর্ট কাভারতে দরকার। তো তাহলে আমাদেরকে শুধু রিজার্ভ লেভেলটা স্ট্যাবিলাইজ করলে হবে না, আমাদেরকে রিজার্ভ লেভেল বাড়াতে হবে। রিজার্ভ লেভেল বাড়ানোর জন্যে আমাদেরকে এক্সপোর্ট পারফরমেন্স আমাদেরকে আরও ভালো করতে হবে, রেমিটেন্স ইনফ্লো আমাদেরকে আরও স্ট্রং করতে হবে। এই দুটো জায়গায় আমাদের কাজ রয়ে গেছে, এবং এখানে এই যে আগামী এই বাজেটে কি প্রস্তাবনা দেওয়া হচ্ছে, কি স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে জানি না। আমাদের এক্সপোর্টের যে পারফরমেন্স দরকার, তার জন্যে আমাদের বর্তমানে যে বাণিজ্য নীতি রয়েছে, সেই বাণিজ্য নীতিতে কতগুলো ট্রান্সফরমেটিভ চেঞ্জ আনা খুবই দরকার আছে। বাংলাদেশের যে আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ যা আছে, এটাকে কিন্তু ভালোভাবে এক্সপ্লয়েট করার জন্য আমাদেরকে একটু ডাইনামিক ট্রেড পলিসি করা দরকার। জি ডক্টর আবু ইউসুফ, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এত টানাপোড়েনের মধ্যেও আসলে ভর্তুকির চাপও তো আছে, বরাবরই থাকে এবং আগামী অর্থ বছরেও থাকবে। মানে সেক্ষেত্রে ভর্তুকির ক্ষেত্রে আসলে আগামী অর্থ বছরে অগ্রাধিকার কি হওয়া উচিত সরকারের সামনে? জি, আসলে ভর্তুকি এটা একটু রিঅ্যাসেস করা দরকার। যে পরিমাণ আমরা সাবসিডি দেওয়া হচ্ছে বা বিভিন্ন ইনসেন্টিভ দেওয়া হচ্ছে, এটাকে একটু রিঅ্যাসেস করা দরকার। যে আসলে যেই টাকাটা দিচ্ছে এটার ভ্যালু ফর মানি, যাদেরকে দেয়া হচ্ছে, কাদেরকে দেয়া হচ্ছে, এবং এটা কিভাবে দেয়া হচ্ছে, কতদিন ধরে দেয়া হচ্ছে, এই জায়গাগুলো আমার মনে হয় প্রপার একটা অ্যাসেসমেন্টের একটা দরকার আছে। যেটা আসলে কতদিন আমরা এই সাপোর্ট দিয়ে যাব। একটা সময়ের পরে তো আমরা আসলে এই সাবসিডিটা দিতে পারবো না, যখন আমরা এলডিসি থাকবো না, ডেভেলপিং কান্ট্রি হব। তাহলে তো নিজেদের যে সক্ষমতা, সেই সক্ষমতাটা কিন্তু বাড়াতে হবে। আজকে দেখেন যে আমরা রেডিমেড গার্মেন্টসের আজকে বাংলাদেশে 3টে আরের ক্ষেত্রে একটা আর বলি আমরা, রেডিমেড গার্মেন্টস, রাইস এবং রেমিটেন্স। তো এই যে এখন দেখেন অ্যাকর্ড অ্যালায়েন্স প্রথম কিন্তু এসছে, মানে তারা এখন কিন্তু আপনি দেখবেন ফ্যাক্টরিগুলো, আমার প্রায় বিভিন্ন ফ্যাক্টরিতে যাওয়া হয়, নিজেদের উদ্যোগেই তারা কিন্তু এখন কমপ্লায়েন্ট হচ্ছে। তারা দেখছে যে আমি যদি নো কমপ্লায়েন্ট নো বিজনেস, আমি সেখানে যেতে পারবো না। তাহলে কমপ্লায়েন্টটা করছে কিন্তু তার স্বার্থেই। সেরকম আমাদের কিন্তু রিফর্মের যে জায়গাটা, সেটা আপনি ফিনান্সিয়াল সেক্টরে বলেন, সেটা আপনার রেভিনিউ মোবিলাইজেশনের কথা বলেন, সেটা আপনার করাপশনের অ্যাগেনস্টে বলেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু রিফর্মের দরকার আছে। কারণ আমরা যে ভ্যালু ফর মানি বলছি, সেই জায়গাটা কিন্তু আমরা ঠিকমতো করে তার কাজে লাগাতে পারছি না। তো আমি মনে করি যে এই বাজেটে অন্তত আমাদের কয়েকটা বিষয়ে, যেমন আমাদের রেভিনিউ মোবিলাইজেশন, অথবা আমাদের যে ফিনান্সিয়াল সেক্টরের ডিসিপ্লিন, যেগুলো ইকোনমির হার্ট, সেই জায়গাগুলো কিন্তু এক ধরনের রিফর্ম দরকার আছে। এই জন্য যদি আমরা বিগ পুশ না দিতে পারি, এই যে সংস্কারের বাজেটের কথা বলি আমরা, সেটা যদি না করতে পারি, তাহলে আমরা ফিসক্যাল স্পেস বাড়াতে পারবো না। ফিসক্যাল স্পেস না বাড়াতে পারলে আমরা সোশ্যাল সেক্টরে যে খরচটা করা দরকার, সেই খরচটা কিন্তু আমরা করতে পারবো না, ইনভেস্টমেন্ট আমরা করতে পারবো না। জি, আমরা একটু আমিন হেলালি আপনার কাছে যেতে যাচ্ছি যে মানে আপনি বিনিয়োগের কথা বলছিলেন, তো একটা ভালো প্রবৃদ্ধির জন্য তো বাজেটটি আসলে বিনিয়োগ বান্ধব হতে হবে। তো সেক্ষেত্রে মানে আপনাদের প্রত্যাশা কি করা উচিত সরকারের এই বাজেটকে বিনিয়োগ বান্ধব করার জন্য, যদি একটু সংক্ষেপে বলতেন। সেটা হলো, তো আমি প্রথমেই বললাম দুটা জিনিস, একটা হলো এনবিআর এবং একটি হলো বাংলাদেশ ব্যাংক। এই দুটাকেই আপনার সৃজনশীল করতে হবে, আপনার চিন্তা ভাবনা করেই। এই যে এখানে গুড গভর্নেন্স তো একটা মাস্ট, এটা আমি এটার সাথে আসছে না, গুড গভর্নেন্স করতেই হবে। কিন্তু এই গুড গভর্নেন্সের সাথে যদি আমার ধরেন কোন প্রোডাক্টে আমার কি করতে হবে, এখন শুধু আমাদের একটি মাত্র এই যে এক্সপোর্টের জন্য বললো যে আমাদের ডলার রিজার্ভ বাড়ানো দরকার, তাহলে শুধু আমাদের গার্মেন্টস এবং গার্মেন্টস রিলেটেড। এখন এই গার্মেন্টস রিলেটেড তারা কিন্তু আমরা ইনসেন্টিভও পাচ্ছি। আবার এখানে বলা হয়েছে যে আমাদের রানা প্লাজার পরে আমরা সব কমপ্লায়েন্স হয়ে গেছি, আমরা সব সার্টিফাইড। এই যে বিশাল অঙ্কের টাকা খরচ হয়েছে, এটা তো সহযোগে আমরা করেছি। আমি মনে করি আমাদের অন্যান্য সেক্টরগুলো, যে এখন তো কোন কি সেক্টরে আমাদের একটু আমাদের কি বলে দেওয়া উচিত, মানে ট্যাক্সের ব্যাপারে আমাদের কি
এখানে শুধু IMF চিন্তা করলে হবে না, আমাদের নিজেদের দেশে আমাদের নিজের ভূমির মতে আমার কিন্তু আমার ইনভেস্টমেন্টের মতো করে আমার অঙ্ক করতে হবে। আমি অঙ্ক করে দেখতে হবে যে এখানে ছাড় দিলে এখানে লাভ হবে, এখান থেকে লাভ হলে এখানে লাভ হবে। এইভাবে কিন্তু আমি মনে করি যে আমাদের ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ করার একটা সুযোগ করে দিতে হবে। না দিলে আমরা কিন্তু যারা ব্যবসায়ী, যারা উদ্যোক্তা, এখানে মোস্ট অফ দা উদ্যোক্তা তাদের নিজস্ব কোনো গবেষণা নেই, কিছু নেই। ওরা একটা চিন্তা ভাবনা করলো, দেখলো, দেখে কিন্তু তারা করে ফেলছে। এখন গভর্নমেন্টের যদি একটা ধ্যান ধারণা বা যেই তথ্য উপাত্ত, তথ্য ভান্ডার থাকতো যে এই সেক্টরে আমার এত রিকোয়ারমেন্টস, ইন্টারনাল রিকোয়ারমেন্টস এত, আমার এক্সটার্নাল বিদেশে আমার এটার এত অপরচুনিটি আছে, তাইলে দেখা যেত যে একটা উদ্যোক্তা তখন চিন্তা করে সেখানে ঢুকতো। আমরা বুঝতে পেরেছি আসলে আমাদের হাতে আর সময় নেই। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান দেখতে পারবেন আমাদের ভেরিফাইড ইউটিউব ও ফেসবুক পেজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।